সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস এর আমাদের বিশেষ আয়োজন সুপার সাইন ক্যাবলস মুক্ত আলাপ অনুষ্ঠান। দর্শক, আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে কথা বলে থাকি, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সর্বশেষ বিষয় নিয়ে কথা বলে থাকি। দর্শক, আমরা যে আলোচনা করব কোন পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, নানা সংকট চলছে দেশের মধ্যে, সেই সংকটকে কাটিয়ে উঠে আগামীর বাংলাদেশ কিভাবে একটি গণতান্ত্রিক একটি এবং সুষ্ঠু নির্বাচন কিভাবে আমরা সরকার দিতে পারে এবং জনগণ কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন পেতে পারে সেই বিষয়ে নিয়ে কথা বলবো। অত্যন্ত দুজন প্রিয় মানুষকে আমাদের সাথে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আছেন, আমার একেবারে ডান পাশে আছেন সিনিয়র সাংবাদিক জনাব শাহাবুদ্দিন শিকদার। আপনাকে স্বাগত আমাদের বিশেষ আয়োজনে। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। এবং আমার সাথে আছেন জনাব আরাফাতুর রহমান আর আপেল, চেয়ারম্যান ইম্পেরিয়াল প্রপার্টিজ লিমিটেড এবং সাবেক সাধারণ সম্পাদক বগুড়া জেলা যুবদল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজনে। নিশ্চয়ই আপনি ভালো আছেন। ধন্যবাদ নন ভাইকে, ধন্যবাদ চ্যানেল এস এর সম্মানিত সদস্যদের। জনাব শাহাবুদ্দিন শিকদার, আপনাকে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাচ্ছি। আপনি আগেই আমরা বলেছি যে সংকট চলছে, সমাধানের পথ খুঁজছে এবং হচ্ছে যে দেশের নানাবিধ যারা সুশীল সমাজে রয়েছেন তারাও বলছে যে কোন পথে নানা মনে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন যাচ্ছে যে কোন পথে এগিয়ে যাচ্ছে এবং নির্বাচনকে আদৌ হবে কিনা সেই বিষয়গুলো কথা বলছে। এবং যারা দীর্ঘদিন ধরে বিএনপির থেকে সাথে একটু তাল মিলিয়ে কথা বলেন তারা ইদানিং তাল মিলিয়ে কথা বলা শুরু করেছে এবং প্রধান উপদেষ্টা বারবার বলছেন, প্রতিদিন বলছেন যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। আসলে কোন দিকে যাচ্ছে এবং দেশে কি সংকট কি এই সমাধান হবে নাকি আদৌ সংকট আরো বড় আকার ধারণ করতে পারে, কি দেখছেন আপনি? একটা বিরাট বিপ্লবের পর, জুলাই একটা ছোটখাটো বিপ্লব না, বিরাট বিপ্লব। এই বিপ্লবটি গড়ে উঠেছে 15 বছর ধরে যারা সরকার বিরোধী আন্দোলন করেছে তাদের সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তিলে তিলে এই বিপ্লবটা তৈরি হয়েছে এবং এই বিপ্লবের ইতি টেনেছে ছাত্র, জনতা, রাজনৈতিক শক্তি সবাই মিলে। সুতরাং এইরকম একটি বিপ্লব যখন সম্পন্ন হয়েছে, সেই বিপ্লবের পরে একটি ভোটের রাজনীতির দিকে দেশ যখন যাবে, তখন স্বাভাবিকভাবেই বিভিন্ন ধরনের কথা উঠবে। যারা নির্বাচনকে ভয় পায় তারা এক ধরনের কথা বলবে, যারা নির্বাচন করে খুব ভালো রেজাল্ট করতে পারবে না সেই কারণে যারা ভালো রেজাল্ট করবে তাদের বিরুদ্ধে কথা বলবে। আবার যারা খুব ভালো রেজাল্ট করবে বলে আশা করে তারা অনেক সময় চাইবে যে তাদের একচ্ছত্র আধিপত্য যেটা আছে সেটা আরও বৃদ্ধি পাক। এই যে একটা বিভিন্ন ধরনের চাহিদা, এক একজনের এক এক রকম চিন্তা ভাবনা, এই ভাবনা স্বাভাবিকভাবেই একটি পরিবেশ তৈরি করবে যেখানে দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব কিছুতেই একটা টালমাটাল অবস্থা থাকবে। কিন্তু এই টালমাটাল পরিস্থিতি বা বিভিন্ন কথা উঠছে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি হচ্ছে এরকম একটি বক্তব্য যখনই আসে, এরকম বক্তব্য যখন খোলা মাঠে প্রচারিত হয়, রাজনৈতিক বক্তব্য যখন আসে, কেউ আঙ্গুল উঁচিয়ে যখন কথা বলে, তখন যাদের বিরুদ্ধে কথা বলে বা যাদের বিরুদ্ধে এই কথা অটোমেটিক্যালি চলে যায় তারা থরথর করে কাঁপে। এই কাঁপুনি নিয়ে হচ্ছে আমার সমস্যা। সেটা হচ্ছে বিএনপি এত বড় একটা দল, এত বড় একটা দল। আসলে এই দেশে যত রাজনৈতিক দলের কথাই বলা হোক, এ দেশের রাজনৈতিক দল আসলে আপনার বিএনপি এবং এই সদ্য স্থগিতকৃত আওয়ামী লীগ, এরাই হচ্ছে দল। আর বাদবাকিগুলো আসলে দল বললেও চলে, না বললেও চলে, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আছে দলগুলো। তো আওয়ামী লীগ চলে যাওয়ার পর, আওয়ামী লীগ যখন মাঠ ছেড়েছে, তখন আসলে বিএনপি একটা বিরাট আপনার আধিপত্য বিস্তার করে আছে। কিন্তু আমি দেখি যখনই কেউ কথা বলে, যখনই মাঠ থেকে কথা আসে, যখনই ঘর থেকে কথা আসে, যখনই কেউ বেয়াদবি সূচক কথা বলে, তখন বিএনপির ভিতরে একটা কাঁপুনি দেখা যায়। আমার সমস্যা হচ্ছে আগামী নির্বাচনে এই কাঁপুনিটি বড় ধরনের সমস্যা তৈরি করবে। একটি লৌহ মানব সূচক আপনার বিভিন্ন যে সিদ্ধান্ত এবং বক্তব্যে যে অটল থাকা, এইটা বিএনপির ভিতরে খুব বেশি প্রয়োজন। আমি দেখি যে বিএনপির একজন নেতা বা কর্মীর বিরুদ্ধে যখন কথা ওঠে, একটি বিশেষ সিদ্ধান্তের বিরুদ্ধে যখন কথা ওঠে, বিএনপি তখন সেই কথার সাথে খুব করে তাল মিলায়, তাকে বহিষ্কার করে, না হলে তার পদ স্থগিত করে, বিভিন্ন কিছু। মানে দলের সেই নেতাকে, তাকে বাঁচানোর জন্য বা দলের সেই নেতাকে একটা শেল্টার দেওয়ার জন্য বিএনপির যে চেষ্টা সেটা নেই। এবং না থাকার কারণে দিনে দিনে বিএনপির যে যুবশক্তি
বিএনপির যে রাজনৈতিক শক্তি এটা ক্রমশ লোপ পায়। আমি একটু বলবই যে অপারেশন ক্লিন হার্ট এক সময় বিএনপির আমলে শুরু হয়েছিল। এই অপারেশন ক্লিন হার্ট বিএনপির যে কোনো উপকার করে নাই তা না, কিন্তু ক্ষতি করেছে তার চেয়ে 100 গুণ বেশি। আচ্ছা, এমন বিএনপির নেতৃত্ব, এমন বিএনপির কর্মী, এমন বিএনপির ইউনিট নেতা এবং আজ বহু ছিল যাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় থেকে আপনার মিথ্যা অভিযোগ এনে জি। তাদের বিরুদ্ধে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করেছে। আমি আজকে খুব জোর গলায় বলবো, বিএনপির যারা নেতা কর্মী তারা কি ভাববে আমি জানি না, তবে আমি খুব জোর গলায় বলবো, একজন সিনিয়র সাংবাদিক হিসেবে তখন আমি দেখেছি যে বহু বিএনপির নেতা কর্মীকে অপারেশন ক্লিন হার্টের নামে মূলত হত্যা করা হয়েছে। এবং এই নেতাকর্মী যখন আপনার হত্যার কবলে পড়েছে তখন ভবিষ্যতে যারা রাজনৈতিক নেতৃত্ব দেবে তারা খুব ভয় পেয়েছে। আমি দেখেছি তারা খুব ভয় পায় যে আমাকে নাকি মমিনুল্লাহ ডেভিড হতে হয়, কারণ এই মমিনুল্লাহ ডেভিড সেই রাজনৈতিক নেতৃত্ব যাকে দেখে এই শামীম ওসমান, সেলিম ওসমানরা ভয় পেত। এবং সে যখন হুঙ্কার দিত তখন নারায়ণগঞ্জের মাটির যারা অপশক্তি তারা চুপচাপ মাথা নিচু করে থাকতো। কিন্তু বিএনপির এমন একটা ফাঁদে পড়েছে যে বিভিন্ন গোয়েন্দা চক্রের আপনার জালে পড়ে বিএনপি দেখা গেছে অন্তত সাই দিয়েছে যে মমিনুল্লাহ ডেভিড যদি চলে যায় তাহলে তাদের তেমন কোনো বাধা নেই। এবং মমিনুল্লাহ ডেভিড যখন রাস্তায় তার রক্তাক্ত দেহে পড়েছিল, যখন প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তখন কিংবা মমিনুল্লাহ ডেভিডকে যখন দাফন করা হয়েছে তখন, কিংবা মমিনুল্লাহ ডেভিড যখন কবরে চলে গেছে তখন বিএনপির তরফ থেকে সেই মমিনুল্লাহ ডেভিডের পক্ষে না হোক অন্তত চুপচাপ থাকার প্রবণতা দেখা যায়নি। তো এরকম মমিনুল্লাহ ডেভিড অনেক আছে যাদেরকে বিএনপির ওই সময় হত্যা করা হয়েছে। এবং সেই হত্যার কারণেই আমি পরিষ্কার বলবো যে আওয়ামী লীগ যে সমস্ত অপকর্ম করেছে সেই অপকর্মের জবাব দিতে বিএনপির লাগতো যেখানে 5 বছর সেখানে 15 বছর লেগেছে। সুতরাং আবার বিএনপিকে চিন্তা করতে হবে। এখন বিএনপি কথায় কথায় যেভাবে দলের নেতাকর্মীদেরকে দূরে রাখছে, দলের নেতাকর্মীদের দল থেকে বহিষ্কার করে দিচ্ছে, বিদায় করে দিচ্ছে, আগে দেখতে হবে তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হচ্ছে সেই অভিযোগগুলো আদৌ সত্য কিনা, নাকি আমাদের যে দুষ্ট চক্রের যে বেড়াজাল সেই বেড়াজালে পড়ে বিএনপি তার অত্যন্ত ত্যাগী নেতা কর্মীদের আবার নাকি আপনার তাদেরকে নিঃশেষ করার একটা ব্যবস্থায় চলে গিয়েছে, এটা দেখতে হবে। আপনার কাছে আসবো একটু, জনাব আরাফাতুর রহমান আপেল, আপনার কাছে যেতে চাচ্ছিলাম, যেটি হচ্ছে যে আমরা দেখেছি যে আপনি বগুড়া থেকে নির্বাচন করবেন বা হচ্ছে বগুড়া রাজনীতির সাথে জড়িত আছেন, যেটি হচ্ছে এনসিপি আপনাদেরকে বিভিন্ন সময় কিন্তু হচ্ছে যে গত 1 বছর কিন্তু বিএনপির কে বিভিন্নভাবে কিন্তু কোণঠাসা করে কথা বলেছিল। গত কয়েকদিন ধরে আমরা দেখছি একেবারেই তারা আপনাদের একেবারে প্রশংসার কোনো শেষ নেই আর কি। হঠাৎ করে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন বিএনপি রাজনীতি, একজন বিএনপি রাজনীতিক হিসেবে বা কর্মী হিসেবে আপনি? ধন্যবাদ আপনাকে। প্রথমত বগুড়া থেকে ইলেকশন করার আমার কোনো ইচ্ছে নেই। আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বগুড়ার 7টি আসনে যে 7 জনকে মনোনীত করবেন, বগুড়ার জনগণ, বগুড়ার জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং সাধারণ জনগণ মিলে সর্বোচ্চ ভোটে জয়ী করবে। বাংলাদেশের মধ্যে আমি মনে করি বগুড়াতে সবচেয়ে বেশি ভোটে এই 7টি আসনে যে মনোনয়ন দিবে তারাই একমাত্র জয়ী হবে। আর আপনি এনসিপি কথা বললেন, এনসিপি আগে তার একটা আন্দোলন নিয়ে মাঠে নেমেছিল। সে আন্দোলন যখন সাকসেস হয়েছে তারপর তার একটা সংগঠন দাঁড় করায়। সেই সংগঠন দাঁড় করানোর পরে তারা চেয়েছিল তারা ওই দলের মাধ্যমে, সংগঠনের মাধ্যমে তারা আলাদাভাবে আলাদা কিছু করবে, আলাদাভাবে নির্বাচন করবে, আলাদাভাবে 300 আসন দিবে। কিন্তু যখন যে বুঝতে পেরেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল, এটা জনগণকে নিয়েই এই জাতীয়তাবাদী দল বিএনপি, তখন তারা বুঝতে পারার পরে তখন দেখছে যে না, এই যদি বাংলাদেশে তারা যদি এই সংগঠন এনসিপি নামে সংগঠন তারা যদি আগামীতে ধরে রাখতে চায়, আগামীতে তাদের কার্যক্রম চালাতে চায়, সেটা একমাত্র সাধারণ জনগণের কাছে পৌঁছতে গেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমাত্র সম্ভব, যার সাথে সম্পর্ক রেখে, সাপোর্ট ছাড়া তারা তাদের সম্পর্ক রেখে, বিএনপির সাথে সম্পর্ক রেখে তারা আগামীতে রাজনীতি করতে পারবে।
এছাড়া আপনি জানেন যে বাংলাদেশের অন্যান্য দলের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নাই, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে যতটুকু সম্পৃক্ত আছে। আমার ধারণা যে এই জায়গা থেকেই তারা এখন ধরেন আগের যে বক্তব্য ছিল বিএনপির প্রতি তারা ক্ষুদ্র ছিল, এখন আস্তে আস্তে যে নমনীয়, কারণই একটা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুসংগঠিত দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি নিরপেক্ষ দল। এই চিন্তা মাথায় নিয়ে তারা আজকে বিএনপির সাথে তারা আস্তে আস্তে বিএনপির সমস্ত কার্যক্রম তাদের কাছে সহনীয় এবং তারা সব কিছু পছন্দ ভিতরতা নিয়ে আসতেছে, এটা আমার ধারণা। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অনেকে শঙ্কা করছে এবং হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ একটি বড় ধরনের সংকটের, আরো বড় ধরনের সংকট, এমনিতে সংকটের মধ্যে আছে, আরো বড় ধরনের সংকটের দিকে দেশ যাওয়ার কথা অনেকেই বলছে। আপনাদের দল থেকেও বলছে এই বিষয়টিকে, আপনি কি একমত পোষণ করছেন কি না বিষয়টি? না, আপনি জানেন যে গত কয়েকদিন আগেও মাননীয় প্রধান উপদেষ্টা উনি বলেছেন, অনেকগুলো দলকে তারা ডেকেছিল তারা কয়েকদিন আগেও, এবং উনি বলেছেন আগামী ফেব্রুয়ারি মাসে 12 ফেব্রুয়ারি 2026 সালে আপনার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এখানে কোনোভাবেই এটা বাধাগ্রস্ত মানে করার মতো অবস্থা সৃষ্টি না হয় সেদিকে তিনি লক্ষ্য করবেন এবং যে কোনোভাবেই হোক তিনি নির্বাচন অনুষ্ঠিত করবেই। আর আপনি যেটা বলছেন যে এই নির্বাচন ঘিরে যাদের জনপ্রিয়তা নেই, যারা গোটা বাংলাদেশ মিলে 2 লক্ষ ভোট পাবে না, 1 লক্ষ ভোট পাবে না, যারা বুঝতে পারে যে তাদের অবস্থান কি, তারাই একমাত্র নির্বাচনকে বিরোধিতা করে নির্বাচন যেন ভুলণ্ঠিত হয়, নির্বাচন যেন দেরিতে হয়, নির্বাচনদের জন্য মানে সুন্দরভাবে না বাংলাদেশে হয়, শুধু তারাই নির্বাচনের বিপক্ষে। এবং যারা জনগণের দল, জনগণকে সঙ্গে নিয়ে যারা রাজনীতি করেছেন এবং বিগত দিনে যারা এই 17 বছর আন্দোলন করেছে মাঠে এবং বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছে, জেল জুলুম খেটেছে, অনেক হয়রানির শিকার হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, তারাই শুধু চায় যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে একটা বিশ্বের দরবারে একটা সম্মানজনক জায়গায় বাংলাদেশ যেন পৌঁছতে পারে, এই জন্য তারা নির্বাচন চায়। আর যাদের অবস্থান নেই, হাতে গোনা কয়েকটি দল, সে আপনি জানেন, হাতে গোনা কয়েকটি দল, তারা চায় যে নির্বাচন যত দেরিতে হবে তত তাদের অবস্থানটা মানে তারা এখন যে টিভির সামনে আসতেছে, তারা বিভিন্ন মঞ্চে বিভিন্ন সবাই যে কথা বলতেছে, তখন তো এই অবস্থা থাকবে না যখন একটা নির্বাচিত সরকার বাংলাদেশে গঠন হবে। এবং এই নির্বাচিত সরকার গঠন করার জন্য আমি মনে করি এই বর্তমান যে সরকার উপদেষ্টা সরকার আছে, এই সরকার ভেঙে দিয়ে স্বল্প পরিসরে একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একমাত্র নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব বলে আমি এটা মনে করি। নির্বাচন আসলে তো যারা এখন সরকারের, বিশেষ করে হচ্ছে ছাত্রদের যে যারা আছে উপদেষ্টা, এখন তারা অনেকেই বলছে পদত্যাগ করবে বা সেখান থেকে তারা সরে আসবে। আপনি কি মনে করছেন তারা কি সঠিক সময় চলে আসবে কিনা, বা তাদের বারবার বলা হচ্ছে বিভিন্ন তাদের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে আর কি, আপনি কি মনে করছেন? না, আপনি জানেন যে কয়েকজন উপদেষ্টা আছেন, তার মধ্যে কিছু উপদেষ্টার নামে আপনি পেপার পত্রিকায় আপনি দেখেছেন বিভিন্ন অভিযোগ এবং সেগুলো সত্য অভিযোগ। তারা যদি মনে করে নিজের সম্মান নিয়ে নিজে চলে যাবে, আমার মনে হয় এটা সবচেয়ে বেটার হয়। এরকম যেন না হয় যে আপনি ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিলাম আর আপনি নিজে বললেন ঠিক আছে আমি এখন আসি। তারা যদি বুদ্ধিমান হয় তারা সসম্মানে এই উপদেষ্টা পরিষদ থেকে সরে যাবে। আমার এটা খুব দ্রুত সরে যাওয়া দরকার, আপনি মনে করি আমি এটা। জি, শাহাবুদ্দিনের পিআর পদ্ধতি আপনি এর আগে বলছেন পিআর পদ্ধতি নিয়ে গত 6 মাস ধরে একেবারেই মানে যারা ছিল রাজনৈতিক অনেকগুলো দল তারা একেবারে পিআর ছাড়া নির্বাচনে যাবে না, পদ্ধতি ছাড়া। এখন তারা তাদের বোল পাল্টিয়েছে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনি তো অনেকগুলো নির্বাচন পর্যবেক্ষণ করছেন, এই জিনিসটি কতটুকু যুক্তিযুক্ত, বা এখন কি আমরা কি জনগণকে এখনো বুঝে উঠতে পারছে কিনা যে পিআর পদ্ধতি নিয়ে আর কি, বা অনেকে এখন কিন্তু তাদের সুর কিন্তু ভোল কিন্তু পাল্টিয়েছে। আপনি অনেক গণমাধ্যমে দেখছেন বা পত্রিকা নিয়েই তো সারাক্ষণ আপনি থাকেন আর কি, কি মনে করছেন আর কি? আসলে কোকিল সবসময় কাকের বাসায় ডিম পারে। কোকিল মিষ্টি মিষ্টি কথা বলে, মিষ্টি মিষ্টি গান গায়, কিন্তু কোকিল কখনো বাসা বাঁধতে পারে না, কখনো বাসা বানায় না। বাসা বানানোর কোনো শক্তি কোকিলের নেই। এইরকম কিছু কিছু রাজনৈতিক শক্তি তাদের আসলে দেয়াল লিখন, পোস্টার ছাপানো, 2-4টা বিবৃতি দেওয়া, এইরকম আর কি, তাদের সাংগঠনিক ভিত্তি নাই। এই সমস্ত লোকগুলো আসলে ওই কোকিল যেমন কাকের বাসায় ডিম ফুটিয়ে সেই ডিম থেকে যখন বাচ্চা হয়, সেই বাচ্চার পরিচয় কি হয় জানেন? কাকের বাচ্চা। তারপর বাচ্চাটা যখন উড়তে শিখে, যখন উড়ে
তখন বলে যে না এটা কাকের বাচ্চা না, এটা কোকিলের বাচ্চা। ঠিক সেই রকম আমাদের দেশে কিছু রাজনৈতিক শক্তি আছে, তারা যখন তাদের বাচ্চা ডিম পারে, তারা তাদের সাংগঠনিক যে বৃত্ত আছে, যে বাসা আছে, সেখানে তারা ডিম পারে না। তারা ডিম পারে দেখা যায় যে ওই আওয়ামী লীগের বাসায়, তারা ডিম পারে দেখা যায় যে বামপন্থীদের বাসায়, এরকম বিভিন্ন জায়গায় তারা উড়ে উড়ে গিয়ে কোকিল কণ্ঠে গান গেয়ে সেখানে ডিম পেড়ে আসে। তারপরে সেই বাচ্চা যখন ফুটে বের হয় তখন বলে যে আমি তো আসলে ছাত্রলীগ করতাম, কিন্তু আসলে আমি ছাত্রলীগ করতাম না, আমি অমুক দলের আসলে কর্মী, কিন্তু ওই দলে গুপ্তভাবে ছিলাম। ডাকসু নির্বাচনের একজন প্রার্থীর কথাও শোনা যায় যে সে নাকি এখন বলে যে সে একটা দলের হয়ে নির্বাচন করছে, কিন্তু বলা হয় সে নাকি ওই রকম কোকিলের বাচ্চা, অর্থাৎ কাকের নিচ থেকে বের হচ্ছে, কিন্তু উড়ে সে বলতেছে সে কোকিলের বাচ্চা। তো কোকিলের যারা বাচ্চা বা কোকিলের যারা জনক জননী, যারা এইরকম মিষ্টি মিষ্টি গান গায়, ওই রকম কোকিল যেমন কাকের বাসায় ডিম পারে, ঠিক তারাও তেমন পিয়ার পদ্ধতির নির্বাচন চায়। আসলে পিয়ার পদ্ধতির নির্বাচন যারা চায় তারাও আসলে কিন্তু চায় না, এই পিয়ার পদ্ধতির নির্বাচন তারা চায় না, বা তারা কি তারা আসলে এই কথা বলে সময় ক্ষেপণ করতে চায়। সেটা যারাই বলুক, আপনি দেখেন যারা যারা বলেছে পিয়ার পদ্ধতির নির্বাচনের কথা, তারা কিন্তু বুঝে পিয়ার পদ্ধতি কি, তার কুফল কি, কিভাবে কি, এগুলো বুঝে। কিন্তু তারা কিন্তু গবেষণা কম করে না, সবকিছু করেই তারা এমন একটি কথা বলেছে যেটা বাস্তবায়ন হওয়ার মতো বিষয় না। কারণ হচ্ছে যে ধরেন আমার বাসা বনশ্রী, আমি বনশ্রীতে একটা সামাজিক সংগঠনের নেতৃত্ব দেই, সমমনা পরিষদ। তা এখন আমি বনশ্রীতে যেখানে নেতৃত্ব দেই, সেখানে আমি আমার এলাকার, আমি উদাহরণটা টেনে আনছি, আমার এলাকার উন্নয়নের স্বার্থে কে কাজ করবে তাকে ভোট দেব, যে কাজ করবে তাকে ভোট দেব, সেই নেতাকে ভোট দেব। আচ্ছা, এইবার আমি দেখা গেল যে আমার এলাকায় আমি ভোট দিলাম একজনকে ভোট দিলাম, বা একটা মার্কায় ভোট দিলাম, ধরেন আমি ধানের শীষে ভোট দিলাম, কথার কথা ধানের শীষে ভোট দেবো এমন না, বা দেবো না তাও না, ধরেন আমি ধানের শীষে ভোট দিলাম। এখন নির্বাচিত হয়ে এলো বগুড়া থেকে আপেল। এখন আমার কথা হচ্ছে আমার এলাকার যে নেতা তাকে কিন্তু আমি চাই, অর্থাৎ সে তার ভালো মন্দ, সে আমার ভালো মন্দ দেখবে। আমি রাত দুপুর সময় আমার এলাকার একটি সমস্যা হয়েছে, আমি আমার নেতার সাথে কথা বলতে চাই, তা আমি আপেলরে ফোন দিলাম যে আপেল সাহেব, আমার এলাকায় তো ভাই আপেল ভাই, আমার তো এই সমস্যা হয়েছে, তা আমি তো এই ধানের শীষে ভোট দিছি, তো আপনি আমার একটু সহযোগিতা করেন, একটু এই সহযোগিতা করেন। আপেল তখন বলল যে ভাই আমি তো বগুড়া সারিয়াকান্দিতে নদীর ব্যাপক ভাঙ্গন হচ্ছে, হ্যাঁ, তো আমি সেই ভাঙ্গন রোধকল্পে আমার নেতাদের সাথে সেখানে যে কাজ করতেছি। তো বললাম যে ভাই আমি তো বনশ্রীর, যে ভাই এই সমস্ত দেখার সময় তো আমার নাই, আমার এলাকা, অর্থাৎ তার এলাকাটা তখন কিন্তু বগুড়া হবে, রাইট। তো এইরকম যখন একটা নির্বাচন আমি দিলাম, ভোট দিলাম সলিমুদ্দিনে, পাশ করে আসলো কলিমুদ্দি, তো ওই কলিমুদ্দির সাথে তো আমার যোগাযোগ থাকবে না। সঙ্গত কারণে যারা পিয়ার পদ্ধতির কথা বলেছে, আমি আবার বলছি, তারা নিজেরাও পিয়ার পদ্ধতির নির্বাচন চায় না, তারা চায় সময় ক্ষেপণের, এবং এই সময় ক্ষেপণ বহু হয়েছে, অনেক হয়েছে। এখন যে কথাটা আপনারা বলছেন, ওনাকে জিজ্ঞেস করলেন, আমি শুনলাম যে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা নিয়ে এটা, ভাই নির্বাচন যেদিন হবে তার আগের দিনও অনেকে বলবে যে এই ভোটের বাক্স যখন গণনা করে হবে তখন বজ্রপাতে সব পুড়ে যাবে, কারণ রেজাল্ট যখন প্রকাশিত হবে তখন তো রেজাল্টটা তাদের পক্ষে যাবে না, এটা তারা বুঝে, আর সেই কারণেই তারা পিয়ার পদ্ধতির কথা বলে। কিন্তু এখন দিনের পর দিন যখন দেখতেছে বাতাস তো ঘন হয়ে আসতেছে, আসলে আমাদের রাজনৈতিক বাতাস ঘন হয়ে আসছে, এটা বিএনপির জন্য, জামাতের জন্য, এনসিপির জন্য তো বটেই, এনসিপির মুভমেন্ট আগের মতো নাই, থাকবে না। আমরা যখন আমার এই 65 বছর বয়সে আমি যখন একটা ভাঙ্গা গাড়ি করে আমি বিভিন্ন জায়গায় চলাফেরা করি, আমরা যখন দেখি এনসিপির এই 1 বছর 1.5 বছর রাজনীতি করেছে, এইরকম একটা মেয়ে বা একটা ছেলে যখন আমার গাড়ির পাশে আর একটা গাড়ি রাখে, সেই গাড়ির দাম যখন 3 কোটি টাকা হয়, আমি ভালোভাবে দেখি না। আমাদের এই যে একটা ব্যাপার, 1 বছরে
তাদের যে অর্থনৈতিক উন্নতি হয়েছে সেটা উন্নতি না বলে ওই যে শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় ফোড়া হয় না, জি জি। এদের অবস্থা একটু রাজনৈতিক এবং অর্থনৈতিক ফোড়া হয়েছে, এই ফোড়া কেটে ফেলতে হবে। আমরা এই বিষয়গুলো আরো আলোচনা করব। আপেল আমাদের সাথে আছেন, আরাফাতুর রহমান আপেল, এবং সিনিয়র সাংবাদিক আপনিও আছেন। আমরা এই বিষয়গুলো আলোচনা করবো যে কিভাবে উত্তরণ করা যেতে পারবে, কোন পথে এগোচ্ছে বাংলাদেশ, এই বিষয়গুলো আমরা বিরতিতে যাব, তারপরে এই বিষয়গুলো আরো আলোচনা করব। প্রিয় দর্শক, আমরা যাবো সুপারসেন কেবলসের সৌজন্য ছোট্ট একটা বিরতিতে। থাকুন আমাদের সাথে, ফিরছি একটু পরেই। স্বাগত আরেকবার সুপারসেন কেবলস মুক্ত আলাপ অনুষ্ঠানে। দর্শক, আমাদের সাথে অত্যন্ত দুজন প্রিয় মানুষ আছেন। আমাদের সাথে আছেন আরাফাতুর রহমান আপেল, বগুড়া জেলার সাবেক যুবদলের সাধারণ সম্পাদক এবং বগুড়া জেলার বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় যুবদলের সদস্য তিনি ছিলেন। এবং আরাফাতুর রহমান, আপনাকে একটি বিষয় আমরা জানতে চাচ্ছিলাম, যেটি হচ্ছে যে নির্বাচন নিয়ে যারা এখন হচ্ছে বন্ধ করার কোনো পায়তারা চলছে, আপনারা কি সেটি কঠোর হস্তে দমন করার কোনো প্রস্তুতি আছে কিনা? বা নির্বাচন তো আপনারা একেবারেই আটঘাট বেঁধে নামছেন, এখন আপনাদের প্রচারণা শুরু করেছেন, প্রার্থী বাছাই করছেন, সবকিছু মিলে যদি মাঝপথে এসে শুনেন যে নির্বাচন হবে না, এরকম কোনো প্রতিরোধ করার কোনো ব্যবস্থা আছে কিনা? নির্বাচনের প্রস্তুতি বিএনপি মোটামুটি একটা কমপ্লিট ভিতরে আছেন। আর নির্বাচন যারা প্রতিরোধ করবে, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করবে, এটা কোনো রাজনৈতিক দলের আগেই এই সাধারণ জনগণ যারা 17 বছর তাদের প্রত্যাশিত এমপিকে, প্রত্যাশিত দলকে যারা ভোট দিতে পারেনি, তারা সবার আগে মাঠে নামবে এবং যারা ওই প্রতিহত করবে তাদেরকে কঠিন হস্তে দমন করবে। এবং যেটা বিগত দিনে যেভাবে আপনারা দেখেছেন 5ই আগস্ট কীভাবে হয়েছে, ওই একইভাবে নির্বাচনের জন্য কি এরকম হচ্ছে একই সাথে ওই কারণে নির্বাচন যোগসূত্রের সূত্র হবে সেম। কারণ নির্বাচন যদি প্রতি 5 বছর পর পরে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতো, তাহলে আজকের এই স্বৈরাচারী সরকার কিন্তু একদিনে ঘটনা হয়নি। সে 5 বছর এইভাবে সে স্বৈরাচার হয়ে উঠছে। তো বাংলাদেশের জনগণ আর স্বৈরাচার দেখতে চায় না এবং হতেও দিবে না। যে দলই এই নির্বাচনকে বাধাগ্রস্ত করবে, আপনি মনে রাখেন, বাংলাদেশের জনগণ মাঠে নেমে তাদেরকে কঠিন হস্তে দমন করবে। তার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল যারা 17 বছর ধরে আন্দোলন করেছে, বিশেষ করে বিএনপি আন্দোলন করেছে, গুম হয়েছে, খুন হয়েছে, বিভিন্নভাবে মিথ্যা মামলা খেয়েছে, তারাও জনগণকে সাথে নিয়ে কঠিন হস্তে দমন করবে যদি কেউ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। একটি হচ্ছে যে অনেকে নির্বাচন বয়কট বা অনেকে নির্বাচনে যেতে চাচ্ছে না বা নির্বাচনে যাবে না, এরকম কোনো প্রস্তুতি তারা বলছে যে আমরা নির্বাচনে যাব না, এই পদ্ধতি যদি না হয় আর কি, এতে কি হচ্ছে নির্বাচনে কোনো ব্যাঘাত ঘটবে কিনা, কি মনে করছেন? আমার মনে হয় নির্বাচনে ব্যাঘাত ঘটবে না। কারণ আজকে যারা বলতেছে যে এই শর্ত না মানলে নির্বাচন করব না, ওই শর্ত না মানলে নির্বাচন করবো না, আসলে যতই দিন ঘুরে আসবে তারা আস্তে আস্তে নমনীয় হয়ে তারা নির্বাচন করবে। কারণ নির্বাচন ছাড়া বাংলাদেশে, নিরপেক্ষ নির্বাচন ছাড়া কোনোভাবেই বাংলাদেশকে ডেভেলপ করা সম্ভব না। এবং বাংলাদেশের মধ্যে যে অভ্যন্তরীণ যে বিশৃঙ্খলা, আজকে এখানে গণ্ডগোল, কালকে ওখানে গণ্ডগোল, এগুলো কোনো কিছু একটা সুষ্ঠু নির্বাচন ছাড়া, একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা সরকার ছাড়া এটা বন্ধ করা সম্ভব না। আমার বিশ্বাস আজকে যারা বিভিন্নভাবে বিভিন্ন আলোচনা করছে নির্বাচন নিয়ে, আস্তে আস্তে তারা দেখবেন সবাই নির্বাচনের জন্য পার্টিসিপেট করবে। এটা আমার ব্যক্তিগত লোকাল যারা এখন হচ্ছে যে সাধারণ জনগণ আছে, তারা নির্বাচনে কতগুলো কৌতূহল বা কিউরিসিটি রয়েছে তাদের মধ্যে, বা তারা নির্বাচনের জন্য কি তারা অধীর আগ্রহ রয়েছে কিনা তাদের মধ্যে? অবশ্যই বাংলাদেশের জনগণ অধীর আগ্রহে আছে যে বাংলাদেশের আগামী বছরে ফেব্রুয়ারি মাসে একটি নিরপেক্ষ, উৎসব মুখর এবং সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠিত হবে, যে নির্বাচনে বাংলাদেশের সমস্ত জনগণ অংশগ্রহণ করে তাদের প্রত্যাশিত দলকে, প্রত্যাশিত নেতাকে, প্রত্যাশিত এমপিকে তারা ভোট দিবে। অধীর আগ্রহ, বিগত 17 বছর যেটা স্বাধীনভাবে যারা ভোট দিতে পারেনি, তারা আজকে অধীর আগ্রহ চেয়ে আছে যে অতি শীঘ্রই আগামী বছরে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। এটা আমার বিশ্বাস। হ্যাঁ, নিষিদ্ধ হচ্ছে জনাব
শাহাবুদ্দিন শিকদার হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাদের কর্মকাণ্ড হচ্ছে স্থগিত রয়েছে। আবার হচ্ছে যে আরো দুই একটি দলকে নিষিদ্ধ করার কথা বলছে। আজকে গত দুই একদিন আগে হচ্ছে যে মির্জা ফখরুল বলছে যে আমরা এই মুহূর্তে নিষিদ্ধ চাই না, কারণ এইটার অনেকে ফায়দা নিতে পারে এবং নির্বাচনের জন্য এটি হচ্ছে যে অন্যদিকে চলে যেতে পারবে বা এটি নির্বাচন বানচালের চেষ্টা করতে পারবে। আপনি কি মনে করছেন নিষিদ্ধ মানে আওয়ামী লীগ হয়েছে, তারা অপকর্ম করেছে, আবার আরো কয়েকটি দলকে নিষিদ্ধ করার এইরকম পরিকল্পনা ভাবছে, এটিকেও নির্বাচনের জন্য অশনি সংকেত হতে পারে কিনা আর কি? আপনি কি এটা নিয়ে আসলে ভেবেছেন কিনা? আসলে এই নিষিদ্ধ করা বা নিষিদ্ধ করা না, এটা রাজনীতি হতে পারে না। আওয়ামী লীগ অপরাধ করেছে এবং সব দিক থেকেই প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ অপরাধ করেছে। আওয়ামী লীগ হত্যার রাজনীতির সাথে জড়িত হয়েছে, আওয়ামী লীগ দিনে দিনে ফ্যাসিবাদ হয়ে উঠেছে। এই অভিযোগগুলো যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে আছে, তাহলে আওয়ামী লীগের বিচার হোক, কঠোর বিচার হোক, যার ফাঁসি হওয়ার কথা তার ফাঁসি হোক, যার যাবজ্জীবন জেল হওয়ার কথা যাবজ্জীবন হোক। এখন এগুলো আছে। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের পরবর্তী সরকার বা বর্তমান সরকার কাকে কাকে মনে চাইলো জমুকরে নিষিদ্ধ করলাম, আজকে বলল আওয়ামী লীগ নিষিদ্ধ থাক, কালকে বলল জাতীয় পার্টি নিষিদ্ধ থাক, পরশু বলবো বিএনপিও নিষিদ্ধ থাক। সুতরাং এই নিষিদ্ধের যে ধূম্রজাল, এটা রাজনৈতিক যে উৎকর্ষ সাধনে কোনো ভূমিকা রাখবে না। বরং এই যে যারা অপরাধ করেছে তারা কিন্তু এখনো তাদের এখনো বিচারের আওতায় ওইভাবে নেওয়া যায় নাই। বিচার যদি শুরু হয়ে যায় এবং যারা সত্যিকার অর্থেই অপরাধ করেছে, যারা পিস্তল নিয়ে ঘুরেছে, যারা মানুষের ঘর বাড়িতে অগ্নি সংযোগ করেছে, তাদের প্রত্যেককেই গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে এই যে যারা অপরাধ করেছে তাদেরকে ধরতে গিয়ে যারা আসলে মোটেই সংগঠনের সাথে জড়িত না, কিংবা সংগঠনের সাথে জড়িত থাকলেও খুব ঠান্ডা মেজাজের সাধারণ ভদ্র মানুষ ছিল, তাদেরকে যেন অযথা হয়রানি করা না হয়। এটা আমরা তো রাজনীতি ওইভাবে চিন্তা করি না, আমরা দেশ নিয়ে চিন্তা করি। সুতরাং তাদেরকে অযথা হয়রানি না করাই ভালো। কিন্তু যারা অপরাধ করেছে তাদের প্রত্যেককে খুঁজে খুঁজে ধরে ওই কেরানীগঞ্জ জেল সহ সারা দেশের জেলে তাদেরকে ঢোকানো উচিত। যেমন আমরা কোনো অপরাধ না করে, আমি আপনার এই জুলাই বিপ্লবে আমি কিন্তু ঘর থেকে বের হতে পারিনি, কারণ আমার শারীরিক অবস্থা ওইরকম না যে আমি যে মিছিল করব। কিন্তু আমি কিন্তু গ্রেপ্তারের বাইরে থাকিনি। আমাকে দেখা গেছে যে আমাকে ধরতে গিয়েছে, আমি পালিয়ে কক্সবাজার গেছি, পিছনে পিছনে পুলিশ গিয়ে আমাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে, এবং আমরা কিন্তু জেল খেটেছি এই বৃদ্ধ বয়সে। সুতরাং আমরা যদি জেল খাটতে পারি তাহলে আমরা জেল খাটি, অথচ আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী আমাদের চোখের সামনে গুলি করেছে, আমাদের চোখের সামনে বিভিন্ন জায়গায় ভাঙচুর চালিয়েছে, বিভিন্ন ধরনের অপরাধে সম্পৃক্ত হয়েছে, যাদের অ্যাকাউন্ট খুললেই শত শত হাজার হাজার কোটি টাকার আপনার হিসাব পাওয়া যায়, তাদেরকে কেন এখনো গ্রেপ্তারের বাইরে রাখা হয়েছে? এটা হচ্ছে আমার প্রশ্ন। এই যে কথা বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ, আরে ভাই, আওয়ামী লীগ কি কোনো বস্তু? এটা কি আপেল ফল নাকি একটা নৌকা যেটা নিষিদ্ধ করবেন? এটা তো ভাই একটা বায়ুবীয় পদার্থ, এটা সংগঠন। সুতরাং এটাকে আপনি নিষিদ্ধ করলেন কি করলেন না, কিছু যায় আসে না। আপনি নিষিদ্ধ করতে হবে, আপনি ধরতে হবে তাদের যারা দেশের দণ্ডবিধির বিরুদ্ধে গিয়ে এবং এত বড় অপরাধের সাথে সম্পৃক্ত ছিল, তাদের প্রত্যেককে ধরতে হবে, আটকাতে হবে, শাস্তি দিতে হবে। আর তাদেরকে যদি আপনারা শাস্তির আওতায় একবার আনতে পারেন, ভবিষ্যতে কেউ আর ফ্যাসিবাদী আচরণ করবে না, কেউ আর সন্ত্রাসের সাথে যুক্ত হবে না। একটু সুযোগ পেয়েছি, আমার বিএনপির এক ভাই আছে কেন্দ্রীয় কমিটির, একটু বলি, বিএনপির একটা দোষের কথা বলে দিই, কেমন হয়? সেটা হচ্ছে আপনার এই যে বিএনপি এত বড় একটা দল, বিএনপির সবচেয়ে বড় সমস্যা কি জানেন? বিএনপির সমস্যা হচ্ছে যে, ধরেন কথার কথা যে বগুড়ার একটি আসন, এইখানে যিনি প্রধান নেতৃত্ব, এই আসনের যে প্রধান নেতৃত্ব, ধরেন ওইখানে আসনের প্রধান নেতৃত্ব করিম। এই করিম কি চাইবে জানেন? বিএনপির সবচেয়ে রাজনীতির দুর্বল দিক, এই করিম কি চাইবে জানেন? যে করিমের পরে রহিম, যদু, মধু, রাম, শাম যারা রাজনৈতিক নেতা, এরা যেন কোনো ক্রমেই উপরে উঠতে না পারে। এটা বিএনপির সবচেয়ে রাজনৈতিক ত্রুটি, যে কোনোভাবেই এক নম্বর ব্যক্তি চায় যে কোনোভাবেই আপনার রহিম, যদু, মধু, রাম, শ্যাম এরা যেন কোনোদিনই ভালো নেতা হয়ে গড়ে উঠতে না পারে। এক নম্বর নেতা তাদেরকে আশ্রয় দিবে না,
এক নম্বরের নেতা তাদেরকে কোনোদিন প্রশ্রয় দেয় না, এক নম্বর নেতা তাদেরকে কোনোদিন দাওয়াত খাওয়ায় না, এক নম্বর নেতা তাদেরকে কোনোভাবেই সহযোগিতা করে না। এবং এই সহযোগিতা না করার কারণে বিএনপি সব, আপনারা যতগুলো আসন দেখেন, বিএনপির প্রধান নেতৃত্ব আছে, আসনে প্রধান নেতৃত্ব আছে, এরপর আছে কর্মী, মাঝখানে আর কোনো নেতা গড়ে ওঠেনি। কেন গড়ে ওঠেনি? কারণ নেতা গড়ে উঠতে দেওয়া হয় না, সেই সিঁড়িটা বন্ধ করে দিচ্ছে। এবং সেটা এই নয়, শুধু এইটুকু নয়, বিএনপি থেকে মানে অন্য অন্য দলে দেখেন, আপনার যদি নতুন করে কেউ রাজনীতি করতে চায় তাকে সুযোগ দেওয়া হয়। এবং বিএনপি কিভাবে গড়ে উঠেছে দেখেন, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ে গিয়ে মেধাবী ছাত্রদেরকে ধরে নিয়ে আসছে যে তুমি আমার দল করো। বিদেশে গেছে চোখের ডাক্তারকে ধরে নিয়ে আসছে, বিদেশে গেছে ওই ব্যারিস্টার রফিককে ধরে নিয়ে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খন্দকার মোশাররফ সাহেবকে ধরে নিয়ে আসছে, ওই মাজেদুল ইসলামকে ধরে নিয়ে আসছে। এইভাবে বিভিন্ন জায়গা থেকে ওই আপনার পরবর্তীতে যদিও পথের বাইরে চলে গেছে আমাদের ব্যারিস্টার বদরুদ্দোজা, না আমাদের ডাক্তার বদরুদ্দোজা, তাকে ধরে নিয়ে আসছে। অর্থাৎ যে সমস্ত মানুষ রাজনীতি, অর্থনীতি এবং বিভিন্ন দিকে চিকিৎসা বিজ্ঞান যেখানে মেধার পরিচয় উনি পেয়েছেন, সেখান থেকে তাদেরকে তুলে এনে বিএনপির রাজনীতি করিয়েছেন। আজকে আমি বলি যে আমি এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি করি, এক একজন বলে, বাট একটু বলতে দেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি করে বলে, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুন্নত তারা মানে না। সুন্নত মানে না এই কারণে যে এই সমস্ত জিনিস তো করতে হবে। সেটাই আমরা আসবো। আরাফাত রহমান আপেল যেটি হচ্ছে তেগিদের কথা বলছে যে বিএনপি তেগিদেরকে মূল্যায়ন আগে কম করা হয়েছিল, এখনো আপনারা তো জেল জুলুমে ছিলেন দীর্ঘ 17 বছর এবং অনেকবার, এবং সর্বশেষ ডিবিতেও আপনি অনেকবার হচ্ছে যে সেখানে রিমান্ডে ছিলেন আর কি। আপনি কি মনে করছেন যে বিএনপি আগেও যদি তেগিদেরকে মূল্যায়ন করতে না পারে, এইবার অন্তত এত বছর পরে আসলো যে আপনারা যারা ত্যাগ স্বীকার করছেন তাদেরকে দল অবশ্যই মূল্যায়ন করবে, ত্যাগের স্বীকার করবে এবং সেখানে আপনাদেরকে বেছে নেবে, আপনারা কি মনে করছেন? না, আপনি জানেন আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি বলেছে এইবারে ত্যাগীদেরকে সবচেয়ে বেশি মূল্যায়ন করবে, কারণ এই ত্যাগীদের মাধ্যমেই আজকের এই আন্দোলনটা সফল হয়েছে। সিনিয়ররা ছিল, সিনিয়ররা সহযোগিতা করেছেন, ওনারাও জেল খেটেছেন, আর ত্যাগীরা তো বুলেটের সামনে মাঠে থেকে আন্দোলন করে এই আন্দোলনটা সফল করেছেন। এবং আমার বিশ্বাস আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান উনি ত্যাগীদেরকে সবচেয়ে বেশি মূল্যায়ন করবে এবারে, মানে এটা আমার বিশ্বাস। না সেটি আছে। আরেকটি বিষয় হচ্ছে যে দলের যে বর্তমান যে সংকট চলছে এবং হচ্ছে যে কর্মীরা নানা ধরনের অপকর্মের সাথে জড়িত হয়েছে, গত এক বছরে এরকম অনেক অভিযোগ শুনেছিল, সেখানে বহিষ্কারও করা হয়েছে অনেক, আমরা সেটি নিঃসন্দেহে জানি আর কি। সামনের দিকে দল গুছাতে হলে হচ্ছে যে আরো কঠোর অবস্থানে যাওয়া দরকার এবং হচ্ছে দলের যেই ভাবমূর্তি নষ্ট হয়েছে সেগুলো নির্বাচন আগে কতটুকু ফিরে আসবে বলে মনে করছেন? আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বৃহৎ সংগঠন, যেখানে লক্ষ লক্ষ নেতাকর্মী আছে, কোটি কোটি নেতাকর্মী, কোটি কোটি নেতাকর্মী আছে। ওখান থেকে দুই একজন যদি পথভ্রষ্ট হয়, সঙ্গে সঙ্গে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সঙ্গে সঙ্গে তার বহিষ্কার, এবং তার যে বহিষ্কার করার পরেও দেখবেন যে তার নামে মামলা দেওয়া হচ্ছে, যাতে করে ভবিষ্যতে যেন বিএনপি কোনো নেতাকর্মী যেন পথভ্রষ্ট না হয়। কিন্তু আমার সহকর্মী, আমার একজন বিশিষ্ট সাংবাদিক কথা বলেছেন যে এই রাজনীতি যারা করছেন, যারা আছেন সিনিয়র, তারাই আছেন, নিচ থেকে উঠতে দিচ্ছেন না। আমি ওনার প্রশ্নের উত্তর দিতে চাই। আপনি বিগত দিনে দেখেছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান অনেক ডিস্ট্রিক্টে সম্মেলন হয়েছে এবং তিনি সরাসরি লাইভে সংযুক্ত থেকে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক সম্মত হয়েছেন, এবং এই ধারাবাহিকতা চলবেই। এবং এই ধারাবাহিকতার মাধ্যমেই দেখবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেখবেন যে এই এককভাবে যে এটা কুষ্টি মানে এক নিয়ন্ত্রণ করে যে নেতা তৈরি হয়, এটা আর হবে না। এটা ওই যে ডিস্ট্রিক্টেরই নেতাকর্মীরা যাকে চাবে এবং তারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবে। এই মানে ভবিষ্যতে এই ধরনের হওয়ার কোনো সম্ভাবনা নেই। মানে এটা দেশটা মানে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, আপনারাও দেখেছেন, আমরাও দেখছি, আপনিও মনে সাংবাদিক ভাই দেখেছেন যে বিভিন্ন জেলা সম্মান হলে উনি সরাসরি লাইভে থেকে একদম সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। আগামীতে কোনোভাবে এককভাবে কেউ দলকে কুষ্ঠিগত করে রাখবে এই ধরনের কোনো অবস্থায় তৈরি হবে না। এটা আপনি
নিশ্চিন্তে থাকতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা ফেব্রুয়ারি নির্বাচন সামনে হচ্ছে, যে নির্বাচনে যে আপনাদের রোড ম্যাপ আছে সেটি 31 দফা হয়েছিল। 31 দফাকে আপনারা মুক্তির সনদ এবং দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার যে বিষয়টি সেটিকে আপনারা বিবেচনা করছেন আর কি। আসলে কতটুকু আমরা কি আশা করতে পারি সেখান থেকে? আজকে দেখবেন আপনি যত কিছু চাওয়া পাওয়া, এটা কিন্তু এই 5ই আগস্ট 2024 সালেরও আগে, 1 থেকে 1.5 বছর আগে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কিন্তু 31 দফার একটা কিন্তু রোড ম্যাপ তৈরি করে দিয়েছিল। ওই ওই রোড ম্যাপ আর হলো যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে যে একটা রোড ম্যাপ ছিল, এই দুটো রোড ম্যাপ একত্র করে যদি দেশ পরিচালনা করা হয়, আপনি দেখবেন যে এর মধ্যে সব মানে দেশটা কীভাবে সুন্দরভাবে চলবে, দেশের অবকাঠামো কীভাবে শক্তিশালী হবে, দেশকে বিশ্বের দরবারে কীভাবে উন্নত করা যাবে, এবং দেশ থেকে ধরেন যে আমাদের এক্সপোর্ট কোয়ালিটি বাড়বে, সব কিছু কিন্তু আছে, যেটা আজকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেখতেছি নেতাকর্মীরা, বিভিন্ন দলের নেতাকর্মীরা বলছেন। এটা কিন্তু ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই 5ই আগস্ট 2024 সালেরও 1 বছর আগেই উনি কিন্তু 31 দফার একটা রোড ম্যাপ তৈরি করে দিয়েছে, এবং যেটা নিয়ে আমাদের দেখবেন যে প্রত্যেক জেলার নেতাকর্মীরা দাঁড়ে দাঁড়ে জনগণের কাছে যে প্রত্যেকটা লিফলেট বিতরণ করছে, যে লিফলেট বিতরণের মাধ্যমে তারা বুঝবে যে আসলে বিএনপি আল্লাহ পাকের রহমতে সাধারণ জনগণের ভোটের যে নির্বাচিত হয়ে আসে, যে ওই 31 দফা ইনশাআল্লাহ বাস্তবায়ন করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু বিঘ্ন করছে, সেখানেও কিন্তু বিএনপির অনেক নেতাকর্মী জড়িয়ে পড়ছে এবং প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আমি সিনিয়র সাংবাদিকের কাছে যাবো আর কি। এটি নিয়ে আপনি কি মনে করেন যে আসলে এটিকে দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যেতে পারে? আসলে এই আইন শৃঙ্খলার যে আমরা এই বিগত, এটিকে আপনি স্বীকার করছেন না? আমি আমি আপনার কথা আসতেছি। জি, বিগত ধরেন যে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত, জি, শেষ করতে প্রায় হবে। 15 বছর 15 বছর এই আওয়ামী লীগ, আপনি দেখবেন ছাত্রলীগ যুবলীগ ছাড়া কোনো সাধারণ কোনো সাধারণ মানুষ পুলিশে যোগ দিতে পারেনি। যারা আওয়ামী লীগ, যারা ছাত্রলীগ, যারা যুবলীগ, তারা যোগদান করেছে। এবং এই 15 বছরের পুলিশ আপনি 1 বছরের মধ্যে এটা আপনি সুন্দরভাবে করবেন, সংস্কার করবেন, এর সম্ভব না। এটা চলমান পক্ষে থাকবে এবং যারা দোষী ব্যক্তি এবং যারা এখন বিভিন্ন জায়গায় যেসব অপরাধ চলছে, দেখবেন যে পুলিশের উপস্থিতি কিন্তু ওরকম হবে না, মানে দায় সারাভাবে কাজ চলছে। কিন্তু আমার বিশ্বাস সরকার, নির্বাচিত সরকার গঠন হলে এই জিনিসটা থাকবে না। জি, এটা আমার বিশ্বাস। শাহাবুদ্দিন শিকদার, শেষ করতে হবে। সেটি হচ্ছে, আপনিও জানেন যে কয়েকজন সাংবাদিকে হচ্ছে গত 2-3 মাসে হচ্ছে যে হত্যা হয়েছে এবং দেশের পরিস্থিতি অনেকটাই বিঘ্ন এবং প্রশাসন সেই রকম নীরব ভূমিকা, অনেক জায়গায় নীরব ভূমিকা পালন করছে আর কি। এটি নিয়ে আপনি কিভাবে দেখছেন আর কি? এটি নিয়ে কিন্তু বিশ্ব মিডিয়াও কিন্তু এগুলো, গণমাধ্যমও কিন্তু এগুলো উঠে এসছে, কিন্তু সেরকম কিন্তু আমরা কিন্তু দেখি না যে কোনো ওইরকম কিন্তু প্রতিরোধ বা সরকারের পক্ষ থেকে ওইরকম বড় কিছু এটার বিরুদ্ধে করার জন্য আর কি। কি মনে করছেন আপনি? অল্প শেষ করতে। আমি আপনার সাথে একমত না। কারণ হচ্ছে একটা বিপ্লবোত্তর দেশে একটা বিপ্লব হয়েছে ভাই, যেভাবেই হোক, যেই করুক, যেভাবেই হয়ে থাকুক, একটা বিপ্লব হয়েছে। বিপ্লবের পরে যে সরকারটা হয়েছে, সরকারটা কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে সরাসরি আসে নাই। একটা দুর্বল সরকার এবং দুর্বল একটা পুলিশ বাহিনী। কারণ পুলিশ বাহিনী অনেকেই থানায় এসে এখনো ঠিকঠাক মতো মানুষের সাথে মিশতেই পারছে না। পুলিশের একটা মনস্তাত্ত্বিক দুর্বলতা আছে। এইরকম পরিস্থিতিতে এই দেশে সেটি কাটিয়ে উঠতে পারেনি। এটা যথেষ্ট সময় নয়। কারণ হচ্ছে যে প্রায় 3-4 মাস তো কোনো থানায় কোনো পুলিশই ছিল না। এরপরে যারা এসছে তারা আসলে কিছু কিছু কাজ যে করছে না তা না। এখন হয়েছে কি, আমি আপনাকে একটা কথা বলি, যে আমরা যখন সাংবাদিকতা শুরু করছিলাম 40 বছর আগে, তখন রাজশাহীতে যদি একটা হত্যাকাণ্ড হতো কিংবা দিনাজপুরে, বগুড়ায় একটা হত্যাকাণ্ড হতো, সেই রিপোর্টটা পত্রিকার পাতায় ছাপা হতো না। কেন জানেন? কারণ ওই রিপোর্টটা আসতে 3-4 দিন সময় লাগতো। এখন হত্যাকাণ্ড হওয়ার পর রক্ত গড়িয়ে যাওয়ার আগেই সেই রিপোর্ট কিন্তু ঢাকায় চলে আসে যে এটা হয়েছে। মানুষ সরাসরি দেখা যায় মোবাইল দিয়ে, ভাই এখানে এটা হইতেছে, মানে তাড়াতাড়ি আমরা সংবাদগুলো পেয়ে যাই। এখন এই যে বিপ্লবোত্তর পরিস্থিতিতে সব মানুষ রাজনীতিবিদ হয়ে গেছে। এই দেশের আসলে সত্যিকার যে সাংগঠনিক রাজনীতি, তার পরিবর্তে বিরাট এক সংখ্যক মানুষ যাদের রাজনীতিবিদ হয়ে গেছে। আর দেশের যার হাতে মোবাইল সে হইল সাংবাদিক। যার জন্য এই যে কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, আপনি যেটা বলছেন কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা, আমি তো সারাদিনই এগুলো নিয়ে কথা বলি, সারাদিনই এগুলো নিয়ে মেতে থাকি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা হওয়ার কথা সেটা নয়। আমরা যখন এই আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা ভয় পেয়েছিলাম দেশে গৃহযুদ্ধ হবে। দেশে যে গৃহযুদ্ধ হয় নাই এখনো,
এর জন্য আমরা তৃপ্ত, আমি অন্তত তৃপ্ত। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা যেভাবে বলেন অত খারাপ না। এখন হচ্ছে যারা আওয়ামী লীগ করে, যারা আওয়ামী লীগ করতেন, তারা হচ্ছে এখন স্বপ্নে দেখে, তারা এখন স্বপ্নে দেখে যে কোথাও একটা কিছু হয়েছে, ভাই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগেই ভালো ছিল। আবার হয়তো বেগুনের দাম বেড়েছে, বলে কি ভাই আগেই ভালো ছিলাম, বেগুনের দাম এই ছিল। মানে তারা সবকিছুতে খালি একটি কথা, আগেই ভালো ছিলাম। অর্থাৎ 5 জন মানুষ বসে আছে, এর ভিতরে যে লোকটা বলবে আগেই ভালো ছিলাম, ওইটা কিন্তু আওয়ামী লীগের। এই ভালো ছিলাম গোষ্ঠীর অপপ্রচারে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি, অমুক নীতি তমুক নীতি সবকিছু খারাপ বলে প্রচার করা হয়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি খুব ভালো করে বলতে পারি এবং জ্ঞানও তো বলছি যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো মতেই এখন খারাপ না। জনাব শাহাবুদ্দিন শিকদার এবং আরাফাতুর রহমান আপেল, দুজনকে অসংখ্য ধন্যবাদ, কারণ আসলে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলা দরকার ছিল। সময় স্বল্পতার কারণে পারছি না, অন্য একদিন সময় পেলে আরো বিস্তারিত আলোচনা করব। তখন আশা করছি যে দেশের যে এখন যে বর্তমান পরিস্থিতি তার থেকে আরো অনেক দূর এগিয়ে যাবে এবং দেশটা এগিয়ে যাবে এবং নির্বাচনের কাছাকাছি আসবে, মানুষ নির্বাচনমুখী হবে, ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে থাকবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকে আমাদেরকে এই বিশেষ আয়োজনের সময় দেওয়ার জন্য। দেশ ভালো ধন্যবাদ থাকুক, আপনাকে, দেশটা ভালো ধন্যবাদ থাকুক। আপনার চ্যানেলে এসে দর্শকবৃন্দকে। প্রিয় দর্শক, শেষ করতে হবে আমাদেরকে, তবে একটি কথা হচ্ছে যে আসলে আমরা আশাবাদী যে আগামী খুব শীঘ্রই আমাদের দেশের অবস্থার পরিবর্তন হবে এবং আমরা সবাই একযোগে কাজ করলে দেশের অবস্থা নিশ্চয়ই পরিবর্তন হবে। আমরা আশাবাদী এবং সে আশাই থাকলাম। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।